তাহলে আমরা গতদিন রেখেছিলাম এখানে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন তো শেয়ার করি না এখনো। না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে গতদিন আমরা এই পর্যন্ত রেখেছিলাম রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের 4টি বিষয় আমরা দেখেছিলাম: আইডেন্টিফাইং হ্যাজার্ড, অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, মনিটরিং দ্য ইফেক্টিভনেস। আইডেন্টিফাইং হ্যাজার্ড যদি ব্যাখ্যা করতে বলে যে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন আপনি কিভাবে করবেন, বা হ্যাজার্ড আইডেন্টিফিকেশন কি জিনিস। এখানে দেখেন একজন হচ্ছে টেপ দিয়ে মাপতেছে কোনটার কতটুকু দৈর্ঘ্য, তাই না? যে একটা ফিতা দিয়ে পরিমাপ করতেছে যে কোনটা কোন পর্যন্ত কতটুকু। এই যে এখানে একটা হ্যাজার্ড সম্পর্কে একটা কথা বলছে, এ হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট ইজ এ থ্রেট টু হেলথ অ্যান্ড সেফটি ইন অ্যান অর্গানাইজেশন। হ্যাজার্ড হচ্ছে একটা অর্গানাইজেশনের সেই বিষয়টা যেটা থ্রেট টু হেলথ, স্বাস্থ্যের জন্য থ্রেট, হুমকি, অ্যান্ড সেফটির জন্য, স্বাস্থ্যের জন্য এবং স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য যেটা হুমকি, সেটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের হ্যাজার্ড। তো আমরা যে হ্যাজার্ড আইডেন্টিফাই করব, হ্যাজার্ড আইডেন্টিফাই করতে গেলে আমাদের যে বিষয়টা দেখতে হবে, সোর্স ফর হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। সোর্স ফর হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, কোন কোন জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন যে এখানে কোনো হ্যাজার্ড আছে কিনা। যেমন ধরে নেন যে আপনার একজন অনেক অনেক দিন আগের পূর্ব পরিচিত, আপনি শুনলেন যে সে স্ট্রোক করছে। এখন স্ট্রোক করলে আপনি তার সাথে হসপিটালে যাবেন। হসপিটালে গেলে ডক্টর কিন্তু জিজ্ঞাসা করবে যে সে আগে কখনো স্ট্রোক করেছে কিনা। জিজ্ঞাসা করবে না যে পূর্বে সে জি স্যার। স্ট্রোক করেছে কিনা। এখন অনেক সময় আমাদের একটা তথ্য প্রচলিত আছে, বা এরকম তথ্য আমরা অনেকে জানি, যে কেউ যদি থার্ড টাইম স্ট্রোক করে তাহলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে যার বাঁচার সম্ভাবনা কম তাকে তাহলে সেই ধরনের ট্রিটমেন্টটাও খুব ইফেক্টিভ হতে হবে, বা এক্সট্রিম লেভেলের হতে হবে। এখন সেই জন্য নতুন ডক্টর বা নতুন হসপিটালে গেলে, যেহেতু তাদের প্রিভিয়াস হিস্ট্রি নাই, তাহলে তারা জিজ্ঞাসা করতে পারে যে আসলে সে আগে কখনো স্ট্রোক করেছে কিনা। যদি ফার্স্ট টাইম হয় তাহলে সেটার রিস্ক একরকম, সেকেন্ড টাইম হলে একরকম, থার্ড টাইম হলে আর একরকম। এখানেও ঠিক ব্যাপারটা সেরকমই, যে আসলে হ্যাজার্ড আইডেন্টিফাই করতে গেলে আগে খুঁজতে হবে যে সেখানে কোনো পাস্ট ইনসিডেন্ট আছে কিনা, পূর্বে কোনো ঘটনা ঘটেছে কিনা, পূর্বে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, এটা আগে আমাদেরকে তথ্য দিবে। দেখেন না, অনেক সময় আমাদের রোডে কি থাকে, আমরা যখন রাস্তায় চলাচল করি রোডে লেখা থাকে এটা ঝুঁকিপূর্ণ সড়ক বা ঝুঁকিপূর্ণ এলাকা, এরকম লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এলাকা। কেন লেখা থাকে? ওখানে পূর্বে দুর্ঘটনা ঘটেছে এবং অসতর্ক থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দেখেছেন না আপনারা রাস্তায় এরকম লেখা থাকে যে সামনে ঝুঁকিপূর্ণ বা দুর্ঘটনা প্রবণ এলাকা জি স্যার, লেখা আছে। লেখা থাকে। তাহলে তারা পাস্ট ইনসিডেন্ট, পূর্বের যে ঘটনা বা দুর্ঘটনা, সেখান থেকে তারা সতর্ক করে দিচ্ছে যে এখানে পূর্বেও দুর্ঘটনা ঘটেছে, দ্যাটস মিন এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে।
তাহলে যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাহলে এখানে রিস্ক আমার আইডেন্টিফাই হয়ে গেল। তারপরে কি আসছে, ইনপুট বাই এমপ্লয়িজ। এমপ্লয়িজদের কাছ থেকে তথ্য নেওয়া যেতে পারে যে কোনো রিস্ক বা ঝুঁকি আছে কিনা। হয়তো দেখা যাচ্ছে আপনি গেছেন সেফটি ইনচার্জ বা সেফটি ইন্সপেক্টর হিসাবে, তো আপনার কাজ হচ্ছে হ্যাজার্ড বা রিস্ক আইডেন্টিফাই করা। আপনি যেহেতু নতুন গেছেন তাহলে আপনাকে ওখানকার যে এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলতে হবে যে তাদের কাজ করতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো রিস্ক মনে হচ্ছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা। এমপ্লয়িরা আপনাকে তথ্য দিবে। তারপরে আসছে এক্সামিনিং ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক এরিয়া। এক্সামিনিং করতে হবে, নিরীক্ষণ করতে হবে, নিজেকে দেখতে হবে সবকিছু ঘুরে ফিরে, যে সেখানকার ফ্লোর কেমন, মেশিন কেমন, মেশিনে কোনো ঝামেলা আছে কিনা, বা সেখানে এক্সট্রিম লেভেলের কোনো তাপ সৃষ্টি হচ্ছে কিনা, বা সেখানে কোনো কেমিক্যাল পড়ে আছে কিনা। এই ব্যাপারগুলা আগে এক্সামিনিং করতে হবে। তো সেই এক্সামিনিং এর ক্ষেত্রে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঝুঁকি আমরা দেখতে পাবো। সাপোজ মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ডের বাড়িতে গেছেন, এখন ফ্রেন্ডের বাড়িতে আপনার যে আসবাবপত্র, ফার্নিচারস এমনভাবে রাখা আছে, ফার্নিচারগুলো এমনভাবে রাখা আছে দেখা যাচ্ছে হাঁটা চলার অসুবিধা। অনেক সময় কিন্তু এমন হয় যে যাওয়া আসার রাস্তায় বা দরজার পাশে ফার্নিচার এমনভাবে রাখা, হাঁটতে গেলে অনেক সময় আঙুলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে বা অনেকে আঙুলে আঘাত পায়। তাহলে ওইভাবে নিজেকে ওয়ার্ক প্লেস ঘুরে দেখতে হবে, দেখে ফাইন্ড আউট করতে হবে যে এখানে কোনো হ্যাজার্ড আছে কিনা। তারপরে কি করতে হবে, রিভিউ করতে হবে সেফটি ইনস্ট্রাকশন। সেফটি ইনস্ট্রাকশনগুলা সঠিকভাবে দেওয়া আছে কিনা। অনেক সময় অনেক মেশিন, টুলস, ইকুইপমেন্ট বা অনেক সময় মেশিন পরিচালনার ক্ষেত্রে কি হয়, মেশিন পরিচালনার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে মেশিন পরিচালনার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে বা হেলমেট ব্যবহার করতে হবে। বিশেষ করে যেগুলো মনে করেন ওই যে গ্রাইন্ডিং মেশিন, যেটা গ্রাইন্ডিং মেশিন পরিচালনার ক্ষেত্রে অবশ্যই কি আপনার হেলমেট ব্যবহার করা উচিত। কারণ গ্রাইন্ডার দিয়ে কোনো কিছু কাটতে গেলে ওখানে একটা স্পার্ক করে, স্ফুলিঙ্গ বের হয়, তো এটা আপনার চোখে এসে লাগতে পারে, এজন্য অবশ্যই হেলমেট পরা উচিত। তো এরকম যে সেফটি যে ইনস্ট্রাকশনগুলো আছে বা ম্যাটেরিয়ালস যেটা আছে, উপাদান, এটা রিভিউ করতে হবে যে সব গাইডলাইন ঠিক মতো দেওয়া আছে কিনা, আর গাইডলাইন অনুযায়ী সেফটি ইকুইপমেন্ট এগুলা অ্যাভেলেবল আছে কিনা। তারপরে আসছে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ অ্যাজ ব্রেইন স্টর্মিং। ক্রিয়েটিভ থিঙ্কিংস এর মাধ্যমে হ্যাজার্ড আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, সেটা হতে পারে ব্রেন স্টর্মিং। অনেক সময় কি হয়, প্রতিষ্ঠানের যারা এমপ্লয়ি থাকে, কর্মচারী থাকে, তারা বিভিন্ন রিস্কের কথা অনেক সময় বলে না। কারণ বাংলাদেশে কাজের পরিবেশটা এমন, যদি কখনো ঝুঁকির কথা বা রিস্কের কথা কর্তৃপক্ষকে জানায়, কর্তৃপক্ষ বলতে কারা, অনেক সময় দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন দেখা যাচ্ছে আপনার কি বলে ফায়ার সার্ভিস থেকে একটা ইন্সপেকশনে গেল যে এখানে কোনো ঝুঁকি আছে কিনা, এমপ্লয়ীদের কাছে প্রশ্ন করতেছে আপনাদের এখানে কাজ করতে কোনো অসুবিধা আছে কিনা বা কোনো বিষয় আছে কিনা। অনেক সময় এমপ্লয়িরা সেই তথ্য দিতে চায় না, কারণ অনেক সময় সত্য কথা বললে দেখা যেত চাকরি থাকবে না, এই জন্য তথ্য দিতে চায় না।
কিন্তু যে ইন্সপেকশনে গিয়েছে তাকে তো হ্যাজার্ডটা আইডেন্টিফাই করতে হবে। তখন সে এমন কিছু ট্রিকি কোশ্চেন করবে, সেই কোশ্চেনের যে উত্তর দিবে সেইখান থেকে সে বুঝতে পারবে আসলে এখানে হ্যাজার্ড আছে, সেখানে হ্যাজার্ড আছে। এখন হ্যাজার্ডগুলো কেমন হতে পারে তার একটা লিস্ট যদি আমি দিই তাহলে একটু বুঝতে পারবেন আপনারা কয় ধরনের হ্যাজার্ড হতে পারে। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হতে পারে, কেমিক্যাল হ্যাজার্ড হতে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ড হতে পারে, ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, একটু লাইনে থাকবেন, একটু কল আসছে একটা। ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। সবগুলা শেষে হ্যাজার্ড আছে। তাহলে হ্যাজার্ড হচ্ছে এই 6 ধরনের হ্যাজার্ড আপনারা সামনে আলোচনা করব, দেখতে পারবেন। এখন এখানে একটু বলে রাখলাম, কেন বলে রাখলাম, এই যে এখানে ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ অ্যাজ ব্রেন স্টর্মিং। এখন মনে করেন যে মালিক পক্ষ মানসিক প্রেশার দেয়, হয়তো দেখা যাচ্ছে অতিরিক্ত কাজ করাই, বা তার ইমার্জেন্সি ছুটি লাগবে, ছুটি দিতে চায় না, তার কোনো অসুবিধা সেটা মানতে চায় না, ভুল করলে বেশি বকা দেয়, বা অনেক সময় আছে আমাদের যে বাংলাদেশের যে ওয়ার্ক প্লেসগুলোতে অনেক সময় গালিগালাজ করে। এগুলাই হচ্ছে মনে করেন মানুষকে এটা মানসিকভাবে ইফেক্ট করে। এখন সেটা বলতে চাচ্ছে না, বলতে চাচ্ছে না যে মালিক আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা বলতে চাচ্ছে না। তাহলে সেটা কিভাবে বের করতে হবে? সেটা বের করতে গেলে সে দেখাচ্ছে এমন কিছু প্রশ্ন করবে যাতে সে বুঝতে পারে যে না, তারা আসলে সাইকোলজিক্যাল প্রেসারে থাকে, মানসিক একটা প্রেসারে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আসছে অ্যাডভাইস ফ্রম লেজিসলেশন, অর্থাৎ যারা আইন নিয়ে কাজ করে, বিভিন্ন সেফটি রুলস রেগুলেশন নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করা যেতে পারে। হ্যাজার্ডের যে একটা আছে, স্ট্যান্ডার্ড আছে, যে কোন কাজের পরিবেশ কেমন হলে সেটা হ্যাজার্ড এর আওতায় আসবে, কাজের পরিবেশ কেমন হলে সেটাকে হ্যাজার্ড মুক্ত পরিবেশ হিসেবে ধরা যাবে, এর একটা আছে, স্ট্যান্ডার্ড আছে। সেটার সাথে আমরা মিল করে বুঝতে পারবো। তারপরে চেক লিস্ট, মনে করেন যে আপনার হাতে এটা চেক লিস্ট দেওয়া হলো, 10টা বা 100টা তালিকা দেওয়া হলো, 100টা কোশ্চেনের একটা তালিকা দেওয়া হলো, যে আপনি যাবেন, যে লাইট দেখবেন, লাইট ঠিক আছে কিনা, রুমের ভিতরে যথেষ্ট বাতাস পাস হচ্ছে কিনা, রুমের ভিতরে অতিরিক্ত তাপ সৃষ্টি হচ্ছে কিনা, রুমের ভিতরে প্রবেশের যে রাস্তা, হাঁটা চলার যে রাস্তা সেটা ঠিক আছে কিনা, ফ্লোরটা সেখানে স্যাঁতসেঁতে কিনা বা পিচ্ছিল কিনা, মেশিন টুলস ইকুইপমেন্ট এগুলা যথাযথ জায়গায় ঠিকভাবে প্লেস করা আছে কিনা। এরকম মনে করেন আপনাকে একটা চেক লিস্ট দেওয়া হলো, আপনি এক একটা বিষয়ের কাছে যাবেন, দেখবেন, সঠিক থাকলে ইয়েস এর ঘরে টিক দেবেন, সঠিক না থাকলে নো এর ঘরে টিক দেবেন। এরকম একটা চেক লিস্টের মাধ্যমে আপনি হ্যাজার্ড আছে কিনা এটা খুঁজে বার করতে পারবেন।
তাহলে এই জায়গাটা কি আমরা বুঝতে পারলাম? খুব বেশি কঠিন মনে হচ্ছে কি? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন, কিন্তু হয়তো পড়তে গেলে একটু ইয়ে লাগতে পারে, কঠিন কঠিন মনে হতে স্যার, পারে। আর একটু যদি একটু বলতেন, কারণ আমার এই যে এমবি না থাকার কারণে আমি মাঝেতে বুঝতে পারি। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে তো, ওটা আমি দিয়ে দিব, না দেখে নিয়ে নেন। হ্যাঁ, জি স্যার, তাহলে ভালো হয়। ওকে। এরপরে আমাদের কি ছিল? প্রথম ছিল আমাদের আইডেন্টিফাইং হ্যাজার্ড। তাহলে আইডেন্টিফাইং হ্যাজার্ড কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা আমরা দেখলাম। এরপরে আসছে অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক। এই যে রিস্কের যে মাত্রা, এই রিস্কের মাত্রাটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। এই যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে, বলেন কেউ একজন, কি দেখতে পাচ্ছেন? যে একজন ব্যক্তি রশির উপর দিয়ে আসছে, সেজন্য নিচে পড়লে ব্যথা না পায়, তার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে স্যার। এটা হুম, তো রশির উপর দিয়ে একজন হেঁটে যাচ্ছে। এখন রশির উপর দিয়ে এইভাবে হেঁটে যাওয়া, এটা রিস্ক কিনা? জি স্যার। আচ্ছা, রিস্ক আছে। এখানে রিস্কটা কেমন? মনে করেন আপনি হচ্ছে ওই যে আমাদের পাঁচিল, আমরা ছোটবেলায় অনেকে কি করতাম, পাঁচিলের উপর দিয়ে হাঁটতাম। পাঁচিলের উপর দিয়ে হাঁটতাম কারণ কি, সিনেমায় দেখছি নায়ক পাঁচিলের উপর দিয়ে দৌড়াই যাচ্ছে। তো ছোটবেলায় অনেকে মনে হতো তাহলে আমি একটু করে দেখি পারি কিনা। এখন পাঁচিলের উপর দিয়ে আপনি হাঁটতেছেন, সেটাও একটু হাঁটা, আর হচ্ছে এরকম চিকন রশি বা দড়ির উপর দিয়ে হাঁটা। এখন কোথায় ঝুঁকির বা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কোথায়? দুই জায়গায় ঝুঁকি স্যার, কিন্তু রশির উপরে বেশি। বেশি, হ্যাঁ, বেশিটা হচ্ছে রশির উপরে পার হওয়া বা রশির উপর দিয়ে পার হওয়াটা সব থেকে বেশি ঝুঁকি। এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা পাঁচিলের উপরে হাঁটার থেকে অনেক বেশি। তো এইটাই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেহেতু এটা আমি বুঝতেই পারছি রিস্ক, এই রিস্কের লেভেলটা কেমন, এই রিস্কের লেভেলটা কেমন সেটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, যে ঝুঁকিটা আমার কোন লেভেলের। স্যার, স্যার, আচ্ছা, তারপরে আসছে নাম্বার অফ পিপুল বিং এক্সপোজড। কতজন মানুষ কি হতে পারে এক্সপোজড? এক্সপোজড বলতে এখানে বোঝাচ্ছে যে আক্রান্ত। একটা দুর্ঘটনার ফলে কি পরিমাণ মানুষ আক্রান্ত হতে পারে, সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে। তারপরে আসছে লাইকলি ডাজ অফ এক্সপোজ। লাইকলি ডাজ অফ এক্সপোজার, অর্থাৎ এখানে এই যে এক্স মানে যে এই ইয়েটা দুর্ঘটনাটা, যে রিস্ক, এই যে পড়ে যাওয়ার যে রিস্ক, এই রিস্কটা তার রিস্কটা কতক্ষণ ধরে আমার ইয়ে হতে পারে, বিস্তার লাভ করতে পারে। এখন মনে করেন এই যে দড়িটা বাঁধা আছে, এই দড়িটা যদি আপনার 2 ফিট গ্রাউন্ড থেকে যদি 2 ফিট উপরে থাকে, তাহলে পড়ে গেলে কিন্তু তার এক্সপোজ একরকম হবে। আর এই দড়িটা যদি মনে করেন গ্রাউন্ড থেকে 20 ফিট উপরে থাকে, তাহলে তার এক্সপোজটা আরেক রকম হবে। এই দড়িটা যদি মনে করেন গ্রাউন্ড থেকে 50 ফিট উপরে থাকে, তাহলে তার এক্সপোজটা আরেক রকম হবে। সেটাই এখানে মেনশন করতেছে লাইকলি ডাজ অফ এক্সপোজার, যে এটার সম্ভাবনা
কেমন। তারপরে আসছে রিকোয়ার্ড এক্সপোজার লেভেলস। এক্সপোজার যে লেভেল যেটা আছে, এই লেভেলটা কোন মাত্রার, রিকোয়ার্ড এক্সপোজার লেভেল। যদি সে এখান থেকে পড়ে যায় তাহলে তার কি হতে পারে, যদি সে এখান থেকে পড়ে যায় তাহলে তার কি হতে পারে। আমাদের রিস্ক লেভেল আছে তিনটা, রিস্ক লেভেল আছে তিনটা। একটা আছে হাই, হাইটা আমরা কখন বলবো, যেটা হচ্ছে ডেথ, মৃত্যু ঘটাতে পারে, যে ঝুঁকিটা বা যে ঝুঁকির ফলে আমার মৃত্যু ঘটার সম্ভাবনা আছে সেটাকে আমরা বলবো হাই লেভেলের রিস্ক। তারপরে একটা আসছে মিডিয়াম, মিডিয়ামটা আমরা কখন বলবো, যেই রিস্ক বা যে দুর্ঘটনা আমার ইনজুর হওয়ার সম্ভাবনা আছে, যে দুর্ঘটনার ফলে আমার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে মিডিয়াম লেভেলের। আরেকটা আছে লো, লো আমরা কখন বলবো, ডিসকমফোর্ট, অর্থাৎ কাজ করতে আমার অসুবিধা সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে আমরা লো লেভেলের বলবো। তাহলে এই যে এক্সপোজ যেটা হচ্ছে আমার, যে এক্সপোজ হচ্ছে যেটা রিস্কটা, এই মাত্রাটা কেমন, এটা কি হাই লেভেলের, এটা কি মিডিয়াম লেভেলের নাকি লো লেভেলের। যদি মৃত্যু ঝুঁকি থাকে তাহলে সেটা হাই লেভেলের, যদি আহত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা মিডিয়াম লেভেলের, আর যদি সেটা কাজের অসুবিধা সৃষ্টি করতেছে, যে স্বস্তিতে কাজ করা যাচ্ছে না, ভালোভাবে কাজ করা যাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে লো লেভেলের রিস্ক। যেমন আপনার ওয়ার্কশপে যদি আলো বাতাস কম থাকে, বা যদি স্যাঁতসেঁতে থাকে, বা যদি ধুলাবালির পরিমাণ বেশি থাকে, বা অতিরিক্ত যদি নয়েজ থাকে, তাহলে এগুলো আপনার কি করবে, কাজ করতে অসুবিধা সৃষ্টি হবে, আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে লো লেভেলের ডিসকমফোর্ট। তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম। স্যার, সবাই কি আছে নাকি লাইন কেটে গেছে। আছি স্যার। হ্যাঁ স্যার আছি। আচ্ছা, এরপরে আমাদের কোনটা ছিল এখানে, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, রিস্কের মাত্রা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক। সেটা আমরা কিভাবে করব, এই যে এখানে দেখেন, এই যে দড়ির উপর দিয়ে যে হাঁটতেছে, যেহেতু এখান থেকে তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, নিচে একটা কি রাখছে, একটা বালিশ ধরে রাখছে, যে ঠিক আছে বাবা, তুমি যদি পড়েও যাও তোমার হাত পা ভাঙবে না, তুমি মারা যাবে না। বোঝা গেছে, যেহেতু ঝুঁকি আছে সে একটা পদ্ধতি অবলম্বন করছে, যদি পড়ে যাই তার জন্য ক্ষতিটা কম হয়, ক্ষতিটা যাতে কম হয়। যাচ্ছে কেউ যদি উপর থেকে বালিশের উপরে পড়ে সে ভয় পাবে, তার মানসিক সমস্যা হতে পারে, ভয় পেতে পারে, কিন্তু শারীরিকভাবে সে আহত হবে না বা তার মৃত্যু ঝুঁকিও থাকবে না। সেটার জন্য কি করছে, এই নিচে একটা বালিশ ধরে রাখছে। এটাই হচ্ছে আমার এই যে টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, রিস্কটা কমানোর জন্য সে একটা পদক্ষেপ নিয়েছে। এই যে এটার জন্য আমরা কি করতে পারি তাহলে এখন, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, এটার জন্য রিমুভ দ্য হ্যাজার্ড, হয় হ্যাজার্ড রিমুভ করতে হবে, অ্যান্ড এলিমিনেট দ্য রিস্ক, অর্থাৎ যেখানে আমার ঝুঁকি মনে হচ্ছে সেই কাজটা আমি টোটালি কি করলাম, সেই বিষয়টা টোটালি রিমুভ করে দিলাম।
যে আমাকে এই দড়ির পথ দিয়ে হাঁটা বা এই রশির উপর দিয়ে হাঁটা রিস্ক মনে হচ্ছে, আমি টোটালি এইটা বাদ দিলাম, আমি রশির পথ দিয়ে হাঁটবো না, আমি একটা ভালো সমতল বা যেটা প্রশস্ত একটা জায়গার উপর দিয়ে হাঁটবো। এটা হতে পারে, হতে পারে না যে আমি হ্যাজার্ডটাই রিমুভ করে দিলাম, হ্যাজার্ড রিমুভ করে দিলাম, ব্যাস আমার রিস্কটাও এলিমিনেট হয়ে গেল। তারপরে আসছে রিপ্লেস দ্য হ্যাজার্ড। যে হ্যাজার্ডটা আমি দেখতে পাচ্ছি এই হ্যাজার্ডটা আমি রিপ্লেস করে দিলাম বাই এ লেস ডেঞ্জারাস ওয়ান। আমাদের অনেক সময় কি হয়, গ্রাম অঞ্চলে যে বিভিন্ন খাল থাকে, খালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য দেখবেন যে একটা বাঁশের ব্রিজ বানায়, মানে একটা বাঁশের উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, আর একটা বাঁশ ধরার জন্য থাকে। তো সেটা যেহেতু রিস্ক, একটা বাঁশের উপর দিয়ে হেঁটে যাওয়া যেহেতু রিস্ক, সেখানে আমরা কি করলাম যে 2টা বা 3টা বাঁশ দিলাম, রিপ্লেস করলাম হ্যাজার্ডটা লেস ডেঞ্জারাস ওয়ান, যেটাতে ঝুঁকি কম আছে আমরা সেরকম একটা দিয়ে সেটা রিপ্লেস করলাম। ওই যে আমি বলেছিলাম যে 5 ইঞ্চি পাঁচিলের উপর দিয়ে হাঁটা, সেখানেও পড়ে যাওয়ার রিস্ক আছে, আবার আপনি যদি একটা দড়ির উপর দিয়ে হেঁটে যান সেখানেও কিন্তু পড়ে যাওয়ার রিস্ক আছে। কিন্তু পাঁচিলের উপর দিয়ে হাঁটা ওইটা হচ্ছে রিস্কের মাত্রাটা একটু কম, পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কম। তো আমরা এখানে কি করতে পারি, এই দড়ির উপর দিয়ে না হেঁটে আমি দেখাচ্ছি এরকম পাঁচিলের উপর দিয়ে হেঁটে যেতে পারি। পাঁচিলের উপর দিয়ে হাঁটলেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটু কম আছে। সেটাই এখানে বলছে যে রিপ্লেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটা রিপ্লেস করা বাই লেস ডেঞ্জারাস ওয়ান, যেটাতে মানে কম বিপদ, সেটা দ্বারা রিপ্লেস করা। তারপরে বলছে অ্যাকশন দ্যাট মডিফাই দ্য প্রোডাক্ট অর প্রসেস ডিজাইন, মডিফাই দ্য প্রোডাক্ট অথবা প্রসেস ডিজাইন। তাহলে সেটা কিভাবে হতে পারে, আমরা প্রোডাক্টটা মডিফাই করতে পারি বা সেটার যে কাজের প্রসেস সেই প্রসেসের ডিজাইনের পরিবর্তন এনে আমরা হ্যাজার্ডটা মিটিগেট করতে পারি, কমিয়ে আনতে পারি। এই যে এখানে এই যে একটা মেশিনে হাত কেটে গেছে তার, তাই না? এখন দেখা যাচ্ছে ইনি তো একজন বাইরের লোকও হতে পারে, যে ইন্ডাস্ট্রি ভিজিট করতে আসছে, এখানে কাজ চলতেছিল, কাছে গেছে হাত কেটে গেছে, সেটাও হতে পারে। তো এখন বাইরের একজন মানুষ যেহেতু সে এটা সেফটি সম্পর্কে বোঝে না, তার হচ্ছে বেশি ঝুঁকি আছে হাত কেটে যাওয়ার। তো আমি যদি একটা কাজ করি যে এখানে একটা কাভার লাগাই, এখানে যদি একটা উপরে যদি একটা কাভার লাগাই, কাটিং হবে সাধারণত দেখা যাচ্ছে টেবিলের এই জায়গা থেকে কাটিংটা হবে। তো আমি যদি উপরে একটা কাভার লাগাই দিই তাহলে কি আমার রিস্কটা কমে আসবে না? হ্যাঁ স্যার। রিস্কটা কমে আসবে, সেটাই এখানে বলছে। তাহলে আমি এখানে কি করলাম, আমি কাজের প্রসেস পরিবর্তন করলাম, বা আমি আমার যে কাজের যে ডিজাইন ছিল এই ডিজাইনে একটা পরিবর্তন আনলাম, পরিবর্তন এনে আমি রিস্কের ঝুঁকি এটাকে মিটিগেট করলাম, কমিয়ে নিয়ে আসলাম। বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ তারপরে আসছে আইসোলেট দ্য হ্যাজার্ড ফ্রম পিপুল। আইসোলেটটা কি জিনিস? আইসোলেশনে আমরা এই যে করোনার সময় অনেকে কি করা হতো, আইসোলেশনে পাঠিয়ে দিত, রাইট, আলাদা করে জনগণ ফেলা, থেকে পৃথক করা। হ্যাঁ আলাদা করে ফেলা, পাবলিক প্লেস থেকে আলাদা করে ফেলা। এমন ভাবে আলাদা করতে হবে যে সেখানে আমার ঝুঁকিটা কমে যায়। এই যে এখানে এই যে যেহেতু এখানে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি এটা এমন জায়গায় প্লেস করব যেখানে সম্পূর্ণ এটা আলাদা থাকবে, এর কাছে কোনো মানুষ আসতে পারবে না, কেউ এর কাছে আসতে পারবে না।
যিনি অপারেটর সে শুধুমাত্র সে এখানে কাজ করবে। তাহলে এটাকে যদি আমি আলাদা করে দিই, অন্যান্য ওয়ার্কার বা অন্যান্য মানুষের থেকে যদি এই মেশিনটাকে আমি আলাদা করে অন্য একটা জায়গায় রিপ্লেস করি, তাহলে কি সেখানে যেহেতু মানুষজনের যাওয়া আসা চলাচল কমে যাবে, ঝুঁকিও অটোমেটিক কমে যাবে, তাই না? বুঝতে পারছেন আইসোলেশনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, টেকিং অ্যাকশন ইউজ engineering solutions such as a new machinery or plants। ঠিক আছে, আমি এমন একটা যন্ত্র দিয়ে কাজ করতেছি যে যন্ত্রটা দিয়ে আমার রিস্ক আছে, তাহলে সেখানে আমি কি করতে পারি? ইঞ্জিনিয়ারিং সলিউশন করতে পারি, ইঞ্জিনিয়ারিং সলিউশন করতে পারি। এখন আমি যখন একটা প্রোডাক্ট কি করতেছি, মডিফাই করতেছি, বা প্রোডাক্ট যখন আমি মডিফাই করতেছি, কোন একটা প্রোডাক্ট মডিফাই করা কি সেটা ইঞ্জিনিয়ারিং করে না মডিফাই করব নাকি? ইঞ্জিনিয়ারিং না করলে কি আমি কোনো প্রোডাক্ট মডিফাই করতে পারবো? না স্যার। মডিফাই করতে পারবো না। এই যে আমি এখানে যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওইখানে যদি আমি একটা কাভার লাগাই, এই কাভার লাগানোটা কি আমার একটা ইঞ্জিনিয়ারিং না? হ্যাঁ স্যার। ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও আমি কি করতে পারি? আমার রিস্কটা কমাতে পারি। ইঞ্জিনিয়ারিং সলিউশনের মাধ্যমে আমি রিস্ক কমাতে পারি। অথবা এই যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করতে পারি? নিউ মেশিনারি অথবা প্লান্ট স্থাপন করতে পারি। নিউ মেশিন আমি বসালাম, দেখা যাচ্ছে এখানে আমি নিজে কাভার না বসিয়ে, এখন আমার বাজারে দেখাচ্ছে এমন মেশিন আছে যেটা কাভার সহই আছে, তাহলে সেটাও আমি স্থাপন করতে পারি, এখানে বসাতে পারি পুরাতনটা বাদ দিয়ে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এরপরে আসছে অ্যাকশন দ্যাট ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, এক্সাম্পল নিউ প্রসিডিউর, নতুন কাজের পদ্ধতি বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা কেমন হতে পারে? তাই আছে, এমন একটা জিনিসের প্রোডাকশন হচ্ছে বা এমন একটা ওয়ার্কশপে আপনি কাজ করতেছেন যেখানে প্রচুর হিট তৈরি হবে। ওই যে যেমন মনে করেন যে লোহার, কাঁচা লোহা গলিয়ে অনেক সময় যে বিভিন্ন শেপের প্রোডাক্ট তৈরি করে, ঢালাই লোহার যে কাজগুলা, ওখানে তো আগুনের বড় বড় চুল্লি থাকে, সেইখানে লোহা গলিয়ে বিভিন্ন শেপ দিয়ে নতুন নতুন আইটেম প্রোডাক্ট তৈরি করা হয়। তাহলে ওইখানে তো এমনি প্রচন্ড তাপ উৎপাদন হবে যেহেতু আগুনের কাজ। এখন দিনের বেলা মনে করেন প্রচন্ড বৈশাখ মাসের গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম, সূর্যের প্রখর তাপ, তাহলে একদিকে আগুনের তাপ আর একদিকে সূর্যের তাপ, তাহলে অবশ্যই সেখানে কাজের ঝুঁকিটা বেশি হবে, তাপমাত্রা অনেক বেড়ে যাবে। তখন অ্যাডমিনিস্ট্রেশন কি করলো, ম্যানেজমেন্ট চিন্তা করলো যে যেহেতু দিনের বেলা কাজ করতে গেলে ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এই কাজটা তারা রাত্রেবেলা করবে। এই যে রাত্রেবেলা সে কাজটাকে শিফট করলো, রাত্রেবেলা সূর্যের তাপ থাকবে না, ঝুঁকি একটু কমে আসবে। এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই ব্যাপারগুলো কি আপনাদের কাছে লজিক্যাল মনে হচ্ছে তো নাকি অযৌক্তিক মনে জি হচ্ছে? স্যার, লজিক্যাল। জি স্যার, অবশ্যই। আচ্ছা, তারপরে কি আসছে? অ্যাকশন দ্যাট প্রোটেক্ট থ্রো পার্সোনাল ইকুইপমেন্ট ফর হ্যাজার্ড। এই যে পার্সোনাল ইকুইপমেন্ট ফ্রম হ্যাজার্ড কি করবে? প্রোটেক্ট করবে। এই যে এমন কিছু পার্সোনাল জিনিস যেটা আপনাকে হ্যাজার্ড থেকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে, এই পার্সোনাল জিনিসটাই হচ্ছে পিপিই। ওই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। বোঝা গেছে? আমরা পিপিই পরে কাজ করব, তাহলে কি হবে? আমার ঝুঁকির মাত্রাটা কমে আসবে। পিপিই কিভাবে ঝুঁকির মাত্রা কমাবে এটা কি ব্যাখ্যা করব? না স্যার, এটা আমরা বুঝতে না পারলাম। স্যার, এটা সমস্যা নাই।
এটার সমস্যা নাই, ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে হ্যাজার্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এর 3টা পয়েন্ট আমরা দেখলাম রিস্ক ম্যানেজমেন্টের, সরি হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্টের। 4 নম্বরটা আসছে মনিটরিং দ্য ইফেক্টিভনেস, কার্যকারিতা আমাকে আবার কি করতে হবে, মনিটর করতে হবে। যে এতক্ষণ ধরে আমি এই যে কি করলাম, হ্যাজার্ড আলাদা করলাম, আলাদা জায়গায় বসালাম, নতুন করে মডিফাই করলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করলাম, পিপি পরিয়ে কাজ করালাম, এইগুলাতে আসলে আমার রিস্ক কমেছে কিনা সেটা আমাকে আবার কি করতে হবে, মনিটর করতে হবে, মনিটরিং দ্য ইফেক্টিভনেস। তার জন্য আমাকে 2টা কাজ করতে হবে। কি কি করতে হচ্ছে যে এখানে টু এনশিওর দ্যাট, এনশিওর করতে হবে দ্যাট দ্য অ্যাকশনস টেকেন আর ইফেক্টিভ, আমি যে অ্যাকশনগুলো নিয়েছি, আমি যে কাজটা করেছি সেটা কার্যকর, ইফেক্টিভ, অ্যান্ড কন্টিনিউ টু বি ইফেক্টিভ, এবং এটার কার্যকারিতা থাকবে, নষ্ট হবে না। এই যে এতক্ষণ ধরে আপনি যে কাজ করলেন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে এতক্ষণ ধরে আমি যে কাজগুলো করলাম সমাধানের জন্য, এটা আসলেই কাজ করতেছে, এবং এটার যে কার্যকারিতা, এটা সকালে নিলাম বিকালে শেষ হয়ে যাবে না, এটা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আরও এনশিওর করতে হবে যে নো নিউ হ্যাজার্ড বা রিস্ক ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য টেকিং অ্যাকশন, আমি এতক্ষণ ধরে যে অ্যাকশনগুলো নিলাম, যে কাজগুলো করলাম, এর ফলে নতুন করে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে না, নতুন করে কোনো ঝুঁকি তৈরি হচ্ছে না। আমরা অনেক সময় এরকম হয় না যে যে একটা ভালো কাজ করতে গিয়ে আরো খারাপ হয়ে গেছে, একটা ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে গেছে, সেইটা যেন এখানে না হয় সেটা নিশ্চিত করতে হবে, যে একটা ঝুঁকি কমাতে গিয়ে আমি আর একটা ঝুঁকি বাড়িয়ে ফেললাম, এটা যেন না হয়। তাহলে মনিটরিং করার সময় আমি কি করব, এই 2টা বিষয় খেয়াল রাখবো, যে আমি যে পদক্ষেপটা নিয়েছি এই পদক্ষেপটা কার্যকরী এবং এটা আগামীতেও কার্যকর থাকবে, আর যে পদক্ষেপগুলো নিলাম এটার ফলে নতুন করে কোনো হ্যাজার্ড আবার সৃষ্টি হচ্ছে না। বুঝতে পারলাম তাইলে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসছে আমাদের কন্ট্রোল রিস্ক। আমরা এতক্ষণ কি দেখলাম, ম্যানেজিং রিস্ক, রিস্ক কিভাবে ম্যানেজ করব, আর এখন আমরা দেখব রিস্ক কিভাবে আমরা কন্ট্রোল করব। এই উপরে যে কথাগুলো আলোচনা করলাম, বললাম, ওইখান থেকেই এই বিষয়গুলো চলে আসছে। আমাদের এটাকে বলা হয় হায়ারার্কি, হায়ারার্কি অফ কন্ট্রোলস, হায়ারার্কি অফ কন্ট্রোলস। আবার এটা কি বলা হয়, দ্য সেফটি ডিসিশন হায়ারার্কি। এটা কিরকম, মনে করেন যে আপনার একটা রিস্ক আসছে, আপনি বুঝতে পারছেন যে আমি যদি এখন কি করি, একটা রিস্ক কাজের কথা বলেন, এই যে মনে করেন স্যার ওয়েল্ডিং করা, হ্যাঁ বলেন বলেন। ওয়েল্ডিং করাটাও তো স্যার একটা রিস্কের ভিতরে, চোখের সমস্যা হয় বা কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে যদি সেফটি ভাবে কাজ না করা হয়। সে তো অবশ্যই। এখন মনে করেন কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার 2টা রড, মানে দেখা যাচ্ছে একটা রড 100 ফিট হবে, কিন্তু সেখানে 90 ফিট হয়েছে, আরো 10 ফিট কম আছে, এই 10 ফিট বাড়াতে হবে।
এখন বাড়াতে গেলে কি করতে হবে, আমাকে তাহলে ওই ওয়েল্ডিং করতে হবে, তাই তো? 10 ফিট তোমাকে ওয়েল্ডিং করে রড বাড়াতে হবে। বাড়াতে হবে না বলেন? হ্যাঁ স্যার, বাড়াতে হবে। বাড়াতে হবে। এখন আপনি দেখছেন এই ওয়েল্ডিং করাটা রিস্ক, ঝুঁকি আছে, তাহলে আপনি পারলে ওটা বাদ দেন, বাদ দিয়ে সম্পূর্ণ 100 ফিটের একটা রড নিয়ে আসেন। 100 ফিটের একটা রড নিয়ে আসেন, কোনো ওয়েল্ডিং হবে না, ডিরেক্ট কাজে আপনি লাগাই দিবেন। তাহলে ওই যে যেখানে আপনি ওয়েল্ডিং করার অপশনটি বাদ দিয়ে দিলেন, ওটাই হচ্ছে এলিমিনেশন, ওটাই হচ্ছে এলিমিনেশন, বাদ দিয়ে দেওয়া। তাহলে যেই কাজে আপনার ঝুঁকি মনে হয়েছে আপনি সেই কাজ টোটালি বাদ দিয়ে দিলেন, তাহলে ঝুঁকির কোনো সম্ভাবনাই থাকলো না। এটাই হচ্ছে সব থেকে বেস্ট পলিসি, এটাই হচ্ছে সব থেকে বেস্ট পলিসি রিস্ক কন্ট্রোলের। এখন আপনি পারতেছেন না, নতুন করে ওই 100 ফিটের রড আপনি ম্যানেজ করতে পারছেন না, আপনাকে ওইটা জোড়া দিতে হবে, না দিলে হচ্ছে না। তাহলে সেটার পরিবর্তে এখন এই সাবস্টিটিউশন করতে হবে, সেটার পরিবর্তে অন্য কিছু একটা বসাইতে হবে, সেটার পরিবর্তে মনে করেন অন্য কিছু একটা বসাতে হবে। তাহলে এখন কি রডের বদলে বাঁশ দেওয়া যাবে নাকি? যেহেতু রড দিলে আমার ওয়েল্ডিং করতে হচ্ছে, আমি 100 ফিটের রড পাচ্ছি না, তাহলে আমি 100 ফিটের একটা বাঁশ পাচ্ছি, তাহলে রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিব নাকি? রডের পরিবর্তে বাঁশ দিলে কাজ হবে না, জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, বোঝা গেছে? বোঝানোর স্বার্থে কথাটি বললাম যে ওই জিনিসের পরিবর্তে আমি আর একটা সেম জাতীয় জিনিস ব্যবহার করে যদি সমাধান করতে পারি সমাধান করব। সেটাতেও যদি না হয় তখন আমি কি করব, আইসোলেশনে যাব। আইসোলেশনে কিভাবে যাব? যেহেতু ওয়েল্ডিংটা আমার কাছে ঝুঁকিপূর্ণ, আগেই বুঝতে পেরেছি যে ওয়েল্ডিংটা ঝুঁকিপূর্ণ, কিন্তু পরিস্থিতি এমন ওয়েল্ডিং না করলে হচ্ছেই না, তাহলে এই ওয়েল্ডিং এর কাজটা আমি আইসোলেশনে নিয়ে গিয়ে করব, এমন আলাদা জায়গায় করব যেখানে আমার ঝুঁকির পরিমাণটা কমে আসবে। দুর্ঘটনা ঘটলেও বা ওয়েল্ডিং এর সময় আমার যে স্পার্কিং যেটা হবে, স্ফুলিঙ্গ যেটা দূরে ছড়াবে, সেটা মানুষের গায়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, সম্পূর্ণ আলাদা প্লেস গিয়ে করব। তাতে কি হলো, আমার ঝুঁকির মাত্রাটা অনেকটা কমে আসলো। এখন যদি সেটাও যদি না পারি, তখন আমি কি করব, ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ারিং করব যে আমি সেটাও করতে পারতেছি না, কিন্তু আমার কাজ কন্টিনিউ রাখতে হবে, কাজ চলমান রাখতে হবে, তখন ইঞ্জিনিয়ারিং করব। তখন কি করব, এই দুইটা রড ওয়েল্ডিং না করে দেখা যাচ্ছে এখানে লোহার তার দিয়ে আমি বাঁধলাম, জয়েন করলাম, লোহার তার দিয়ে জয়েন করলাম, জয়েন করে আমি কাজটা কন্টিনিউ রাখলাম। এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাজটা আমি চালিয়ে রাখলাম। এখন আমি ইঞ্জিনিয়ারিংও করতে পারছি না, ইঞ্জিনিয়ারিংও করতে পারছি না, তখন আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিতে হবে যে স্যার এইভাবে তো কাজ করাই যাচ্ছে না, প্রচুর ঝুঁকি হয়ে যাচ্ছে, তাহলে কি করতে পারি? তখন অ্যাডমিনিস্ট্রেশন বলল যে এখন এই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন কি সমাধান দিতে পারে? অ্যাডমিনিস্ট্রেশন তখন বলল যে ঠিক আছে, যেহেতু এই কাজটা করতেই হচ্ছে, ওয়েল্ডিং করতে গেলে প্রচন্ড ঝুঁকি তৈরি হচ্ছে, তাহলে ওয়েল্ডিং এর কাজটা আপনারা পরে করেন, এখন করার দরকার নেই, যেহেতু এখন ওয়ার্ক প্লেসে প্রচুর লোকজন যাওয়া আসা করতেছে, তাহলে যখন এমপ্লয়ি কমে যাবে অফ পিক আওয়ারে বা রাত্রেবেলা আপনারা কাজটা করে ফেলেন, ওয়েল্ডিং করে রড দুইটা যুক্ত করে কাজটা করে ফেলেন। এখন কাজ বন্ধ,
পরে হবে। এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন। এখন সেটাও অ্যাডমিনিস্ট্রেশন কি কাজ বন্ধ করতে চাচ্ছে না, সেটাও সম্ভব হচ্ছে না। অ্যাডমিন বলছে না, কাজটা আমার এখনই করতে হবে, বন্ধ রাখা যাবে না। তখন কি করলেন, আপনি পিপিই ব্যবহার করলেন। যে ওয়েল্ডিং করবে সে পিপিই পড়তেছে, তার আশেপাশে যারা আছে তারা পিপিই পড়তেছে, পিপিই পরে তখন কাজটা কন্টিনিউ করা হলো। এটাই হচ্ছে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল। এটা হচ্ছে সব থেকে ভালো পন্থা, উপরে যেটা আছে সব থেকে ভালো পন্থা। বোঝা গেছে? তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, আর সব শেষ হচ্ছে পিপি। অর্থাৎ যদি পারেন আপনি কাজটা টোটালি বন্ধ করে দেন, না পারলে সেটার পরিবর্তে আরেকটা কিছু ব্যবহার করবেন। সেটা যদি না পারেন তাহলে একদম আলাদা করে ফেলেন কাজটাকে। সেটা যদি না পারেন তাহলে আপনি একটি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কাজটা মডিফাই করে সমাধান করেন। সেটা না পারলে আপনি কর্তৃপক্ষকে জানান, কর্তৃপক্ষ নতুন একটা শিডিউল বা নতুন কোনো ডিসিশন দিবে যেটার মাধ্যমে কাজ করবেন। সেটাও যদি না হয়, সর্বশেষ পিপিই পরে আপনি কাজটা চলমান রাখেন। এটা কি বুঝতে পারলাম আমরা? এই 6টা শব্দ এই সিরিয়ালি মুখস্থ করতে হবে। এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে। এটা হচ্ছে যে টপ, আর এটা হচ্ছে বটম। এখানে কোশ্চেন আসে যে রিস্ক কন্ট্রোলের হায়ারার্কি টপ টু বটম, টপ থেকে বটম অনুযায়ী লিখেন, অথবা বটম থেকে টপ অনুযায়ী লিখেন। শর্ট শর্ট প্রশ্নে এটা আসে, হায়ারার্কি টপ টু বটম অথবা বটম টু টপ লিখতে বলে। তাহলে আপনি যদি একটা সিকোয়েন্স মুখস্থ রাখেন, লিখতে পারবেন। তাহলে এখানকার বিষয়গুলোকে আমরা বুঝতে পারলাম এতক্ষণ। এই যে এটার যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিলাম, এই পরবর্তী পৃষ্ঠায় এটার আবার এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই যে এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এখানে উদাহরণ সহ বিস্তারিত আরো দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে এই যে এই পর্যন্ত যে আলোচনা করলাম, এখানে কারোর বুঝতে অসুবিধা আছে কিনা কোনো বিষয়? এই যে পর্যন্ত আলোচনা করলাম, এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে কিনা? স্যার মোটামুটি সব বুঝছি। তাহলে সামনের দিকে আগাই। সেফটি রোলস। সেফটিতে কার কি ভূমিকা, কার কি দায়িত্ব, সেফটি মেনটেনের জন্য কার কি দায়িত্ব। এখানে এমপ্লয়ার্স রোল আছে কিছু, এমপ্লয়ার্স অর্থাৎ মালিক পক্ষ, যিনি নিয়োগ দিচ্ছে, তার কিছু রোল আছে। তার কি কি ভূমিকা স্যার আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও সরি, স্ক্রিন মনে হয় শেয়ার করা হয় নাই। এই যে সিপিএলএম এর 12 পৃষ্ঠায় সেফটি রোল, ঠিক আছে। সেফটি রোলে কি হয়েছে, কার কি ভূমিকা সেটা এখানে মেনশন করা হয়েছে।
এমপ্লয়ার রোলস অর্থাৎ যে নিয়োগকারী মালিক পক্ষ তার কি ভূমিকা আছে একটু দেখি আমরা। এস্টাবলিশ এ হেলথি অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম। সে কি করবে? সেফটি যে পলিসি আছে অ্যান্ড প্রোগ্রাম আছে এটা সে এস্টাবলিশ করবে, এই প্রথা বা এই নিয়মটা সে বাস্তবায়ন করবে, যে তার এখানে কাজ কাজ করার একটা সেফটি পলিসি আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মটা সে বাস্তবায়ন করবে এবং এটা নিয়ে প্রোগ্রাম করবে, সে সচেতনতামূলক বিভিন্ন সভা সেমিনার ট্রেনিং এর আয়োজন করবে যেন সবাই সেফটির ব্যাপারে সচেতন হয়, নিয়ম কানুন জেনে বুঝে কাজ করে। তারপরে আসছে প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং। কি করবে? ট্রেনিং করাবে, মালিক পক্ষ ট্রেনিং করাবে কাদের? তার কর্মচারীকে, যেন তারা কি করতে পারে? ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ঝুঁকি মুক্ত থাকতে পারে বা ঝুঁকির পরিমাণ কমে আসে, ঝুঁকির মাত্রাটা কমে আসে। বিভিন্ন বিষয়ে ট্রেনিং মালিক পক্ষ পরিচালনা করবে। তারপরে আসছে প্রোভাইড ইনফরমেশন, তথ্য দিবে, ইনস্ট্রাকশন দিবে অ্যান্ড সুপারভাইজ করবে। মালিক পক্ষ তথ্য দিবে, ইনস্ট্রাকশন দিবে, সুপারভাইজ করবে। কারণ দেখা যাচ্ছে অনেক সময় কর্মচারীকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ঠেলে দেওয়া হয়, তাদেরকে তথ্য দেওয়া হয় না যে এই কাজে তার মৃত্যু ঝুঁকি থাকতে পারে বা আহত হওয়ার ঝুঁকি থাকতে পারে, সেটা তাকে না জানিয়েই সেই কাজে তাকে পাঠানো হয়। সেটা করা যাবে না, তাকে তথ্য দিতে হবে, সেটার সুবিধা অসুবিধা জানাইতে হবে, যদি দুর্ঘটনা ঘটে তাহলে সে কি করবে সেই ইনস্ট্রাকশন তাকে দিতে হবে এবং সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করছে কিনা সেটা আবার মনিটরিং করতে হবে, সুপারভাইজ করতে হবে। মেক শিওর ইউ হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট। নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্ট, অর্থাৎ যে পিপিই এইগুলা আছে, সেফটি ইকুইপমেন্ট বা সেফটি গেজেট যেগুলো আছে এগুলা নিশ্চিত করতে হবে। প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ডস ইন দ্য ওয়ার্কপ্লেস। হ্যাজার্ড সম্পর্কিত যে ইনফরমেশন আছে, প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো হ্যাজার্ড থাকে সেটা সম্পর্কে তথ্য দিতে হবে। বুঝতে পারলেন? তাহলে এখানে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য রোল অফ এমপ্লয়ার্স ইন সেফটি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক বা ঝুঁকি, ঝুঁকি বা হ্যাজার্ড ম্যানেজমেন্টে মালিক পক্ষের কি ভূমিকা আছে, তাহলে তখন আমাকে এখান থেকে পয়েন্টগুলা লিখতে হবে। তারপরে এখানে কি বলছে? আন্ডার দ্য ল, নিয়ম অনুযায়ী ইয়োর এমপ্লয়ার্স মাস্ট অলসো ডিসপ্লে, এমপ্লয়ার্সকে কি করতে হবে? ডিসপ্লে করতে হবে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন হোয়ার এভরিওয়ান ক্যান সি ইট, অর্থাৎ সেফটি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, তথ্য আছে, এটা মালিক পক্ষকে এমন জায়গায় এটা লাগাতে হবে বা প্রদর্শন করতে হবে সবাই যেন সেটি দেখতে পারে। যেমন দেখেন না বিভিন্ন সেফটি ইনফরমেশন, যে এখানে বিপদ আছে বা এখানে আপনার আগুন জ্বালানো নিষেধ বা এই জায়গাটা পিচ্ছিল, সাবধানে হাঁটুন, এরকম ইনস্ট্রাকশন গুলা এমন জায়গায় লাগাতে হবে যেন সকলে সেটা দেখতে পারে।
সেখানে কি কি বিষয় থাকতে পারে? হেলথ অ্যান্ড সেফটি পলিসি থাকতে পারে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্ট এটাও থাকতে পারে। পলিসিও থাকতে পারে এবং পলিসি এবং অ্যাক্ট আইন কানুন এগুলা সেখানে থাকবে, সবাই দেখে যেন সেটা সচেতন হতে পারে। তাহলে এটা হচ্ছে এমপ্লয়ার্স রোল। এরপরে আসছে কি সুপারভাইজার্স রেসপন্সিবিলিটিস। একজন সুপারভাইজারের কি রেসপন্সিবিলিটি আছে আমরা একটু এখানে দেখি কি কি আছে। মেক শিওর দ্যাট ইউ ফলো দ্য ল অ্যান্ড কোম্পানিজ সেফটি রুল। অর্থাৎ সুপারভাইজার নিশ্চিত করবে যে একজন ফলো দ্য ল অ্যান্ড কোম্পানিজ সেফটি রুল, সে হচ্ছে কোম্পানির যে সেফটি রুল এবং যে আইন আছে সেটা ফলো করতেছে। এটা হচ্ছে সুপারভাইজারের রোল। সুপারভাইজার বলবে কি বলবে? এনি জব হ্যাজার্ডস অর ডেঞ্জার্স, যদি কোনো হ্যাজার্ড বা বিপদ থাকে তাহলে সে বলবে, আগে থেকে জানাবে। সুপারভাইজার আগে থেকে তার কর্মীদেরকে জানাবে। মেক শিওর ইউ ইউজ সেফটি ইকুইপমেন্ট প্রপারলি, অর্থাৎ সে নিশ্চিত করবে যে কর্মচারীরা বা এমপ্লয়াররা, কর্মীরা সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতেছে, সঠিকভাবে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতেছে। এই যে এখানে একজন সুপারভাইজার, সে কাগজ নিয়ে তদারকি করতেছে সবাই কাজ ঠিকভাবে করছে কিনা। এই যে এই পাশে দেখেন একজন পিপি পরে কাজ করতেছে, এই যে এখানে মাথায় তার গায়ে পিপি দেওয়া আছে। এই ব্যাপারগুলো হচ্ছে একজন সুপারভাইজার এনশিওর করবে। একজন গুড সুপারভাইজারের কিছু কোয়ালিটি আছে। এ গুড সুপারভাইজার্স শুড লুক আফটার ওয়ার্কার্স, সে তার ওয়ার্কার্সদেরকে দেখাশোনা করবে। কিভাবে করবে? ওয়ার্ক নেয়ার, অর্থাৎ সে কাছে থেকে কাজ করবে। ওয়ার্ক নেয়ার, সে কাজ করবে কাছাকাছি থেকে, অথবা উইথ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদের সাথে কাজ করবে, অথবা ওয়ার্কাররা যে কাজ করতেছে তাদের আশেপাশে সে থাকবে। বি অ্যাভেলেবল টু আনসার ওয়ার্কার্স কোশ্চেন, ওয়ার্কার্স কোশ্চেনের আনসার দিবে সে। ওয়ার্কাররা যদি কোনো কিছু জানতে চায়, বুঝতে চায়, সে উত্তর দিবে, বুঝিয়ে দিবে। প্রোভাইড ফিডব্যাক অন হাউ দি জব ইজ বিং ডান, সুপারভাইজার কি করবে? একজন ভালো সুপারভাইজার ফিডব্যাক দিবে যে হ্যাঁ আপনার কাজটি খুব ভালো হয়েছে, বা আপনি কাজটি যেভাবে করছেন এইভাবে না করে যদি অন্যভাবে কাজটা করেন বা এইভাবে কাজটা করেন তাহলে আরো ভালো হবে, এরকম ভাবে সে ফিডব্যাক দিবে, বুঝিয়ে দিবে। প্রোভাইড হ্যান্ডস অন ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং মানে হাতে কলমে প্রশিক্ষণ। সে কি করবে? কর্মীদেরকে হাতে কলমে শেখাবে। আনটিল দ্য ওয়ার্ক ক্যান বি ডান কারেক্টলি, যতক্ষণ পর্যন্ত কাজটা সঠিকভাবে না হচ্ছে সুপারভাইজার হাতে কলমে দেখিয়ে দিবে। সেফলি বাই দ্য ওয়ার্কার, সে ওয়ার্কারদের কি করবে? সেফলি কাজ করতে বলবে, কাজটা যেন তারা নিরাপদে করতে পারে। মনিটর দ্য জব টু মেক শিওর ইট ইজ বিং ডান সেফলি অ্যান্ড উইথ দ্য রাইট সেফটি ইকুইপমেন্ট। সে আরো কি করবে? নিশ্চিত করবে যে তার কর্মীরা নিরাপদে কাজটি করছে এবং সঠিকভাবে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করছে, এটা সে নিশ্চিত করবে। তাহলে এইগুলো হচ্ছে একজন গুড সুপারভাইজারের কোয়ালিটি, একজন গুড সুপারভাইজারের কোয়ালিটি।
তারপরে আসছে ট্রেনিং। ট্রেনিং এ কি কি হতে পারে? both your employers and supervisor are responsible for making sure you have the safety training you need. অর্থাৎ এমপ্লয়ার এন্ড সুপারভাইজার কি করবে? রেসপন্সিবল থাকবে কিসের জন্য? যে ধরনের ট্রেনিং দরকার সেই ধরনের ট্রেনিং করানোর বিষয়ে, নিরাপত্তা সংক্রান্ত যে ট্রেনিং প্রয়োজন এই ট্রেনিং এর জন্য দায়িত্ব থাকবে সুপারভাইজার এবং এমপ্লয়ার্স মালিক পক্ষের। ট্রেনিং এ কি কি বিষয় আলোচনা করা যেতে পারে? ট্রেনিংটা দুই ধরনের হতে পারে। একটা আছে জেনারেল ট্রেনিং আর একটা আছে স্পেসিফিক ট্রেনিং। জেনারেল ট্রেনিংটা কিরকম? এখন মনে করেন এই যে আপনার কাজ হচ্ছে এই স মেশিনে কাটা, করাত দিয়ে আপনাকে দেখা যাচ্ছে কোনো জিনিস কাটতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে এই যে করাত দিয়ে যে কাটবে তাকে তো করাত দিয়ে কিভাবে কাটতে হবে সেই ট্রেনিংটা তাকে দিতে হবে না? আর যে মনে করেন একটা ভারী জিনিস উত্তোলন করবে তাকে ভারী জিনিস উত্তোলন করার ট্রেনিং দিতে হবে। যে করাত দিয়ে কাটবে তাকে করাত দিয়ে কাটার ট্রেনিং দিতে হবে। এইটা হচ্ছে আপনার স্পেসিফিক ট্রেনিং। এটা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং, সুনির্দিষ্ট ট্রেনিং, যে যে কাজ করবে তাকে সেই বিষয়ে ট্রেনিং। আর জেনারেল ট্রেনিংটা হচ্ছে এমন তথ্য যেটা সবার জন্য প্রযোজ্য। ম্যানেজার, সুপারভাইজার, সিকিউরিটি ম্যান, তারপরে যিনি কাটবে, যিনি ভারী জিনিস উত্তোলন করবে, সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং। তাহলে জেনারেল ট্রেনিং এ কি কি টপিক থাকবে সেটা একটু আমরা দেখি। কোম্পানি হেলথ অ্যান্ড সেফটি পলিসি থাকবে জেনারেল ট্রেনিং এ। কোম্পানি সেফটি রুলস থাকবে, এমার্জেন্সি প্রসিডিউরস থাকবে, হাউ টু গেট ফার্স্ট এইড, কিভাবে সে ফার্স্ট এইড পাবে সেটা থাকবে, এবং এমার্জেন্সি প্রসিডিউর অর্থাৎ যদি কখনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন কার কি কাজ হবে, কার কি দায়িত্ব হবে সেটা হচ্ছে এই জেনারেল ট্রেনিং এ শেখানো হবে। আর স্পেসিফিক ট্রেনিং এ কি থাকবে? হাউ টু ডু ইয়োর জব সেফলি, যে কিভাবে সে তার নিজের কাজটা নিরাপদে করবে। হাউ টু ডিল উইথ হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল, কিভাবে হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল নিয়ে সে কাজ করবে। হাউ টু ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যে কিভাবে সে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করবে এটা সে শিখবে। হাউ টু অপারেট মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, নিরাপদে কিভাবে মেশিনারি এবং ইকুইপমেন্ট ব্যবহার করবে, অপারেট করবে, এটা স্পেসিফিক ট্রেনিং এ শিখবে। তাহলে এই ব্যাপারগুলো কি কঠিন মনে হচ্ছে? না স্যার, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের সাথে রিলেটেড। প্রতিদিনের সাথে মোটামুটি রিলেটেড, প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড আছে। এরপরে আসছে কি ইওর রোল। ইউটা কি? ইউটা হচ্ছে প্রত্যেকজন ব্যক্তি নিজেই। ইওর রোলের মধ্যে কি কি আসছে? ইওর রোলের মধ্যে আসছে নিয়ম মেনে চলা, অবে দ্য ল, আইন মেনে চলা। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন এবং ইকুইপমেন্ট নিরাপদে ব্যবহার করা। ওয়্যার রিকোয়ার্ড, পরিধান করা প্রয়োজনীয় পিপিই পরিধান করা। রিপোর্ট হ্যাজার্ড টু ইয়োর বস,
অর্থাৎ যদি কখনো কোনো হ্যাজার্ড হয় সাথে সাথে বসকে জানানো। একজন ওয়ার্কারের বস হচ্ছে তার সুপারভাইজার, একজন সুপারভাইজারের বস হচ্ছে ম্যানেজার, একজন ম্যানেজারের বস হচ্ছে ম্যানেজমেন্ট মালিক পক্ষ। এইভাবে যদি যখনই কোনো হ্যাজার্ড পাওয়া যাবে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার বসকে সাথে সাথে জানাবে। ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, নিরাপদে কাজ করতে হবে এবং কোনো বোকার মতো কিছু করা যাবে না। বোকার মতো কিছু করা যাবে না, এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির রোল। যে যার অবস্থান থেকে সে এই ভূমিকা পালন করবে। এরপরে আসছে ইয়োর রাইটস। একজন ওয়ার্কারের কি রাইটস আছে, অধিকার আছে। অধিকার কি কি আছে? অধিকার হচ্ছে রাইট টু নো, তার জানার অধিকার আছে। জানার অধিকারটা কেমন? যে কোন কাজে কেমন ঝুঁকি আছে, কতটুকু রিস্ক লেভেল আছে, কাজটা কিভাবে করতে হবে, এই সকল বিষয়গুলো একজন কর্মীর জানার অধিকার আছে। তারপরে কি আছে? রাইট টু প্র্যাকটিস। সে দেখাচ্ছে নতুন একটা কাজ শুরু করেছে, সেই কাজটা যেন সে ভালোভাবে করতে পারে সেটা প্র্যাকটিস করার তার অধিকার আছে, রাইট টু প্র্যাকটিস। 3 নম্বরে আসছে রাইট টু রিফিউজ। এখন দেখা যাচ্ছে অতিরিক্ত একটা ঝুঁকিপূর্ণ কাজ একজন এমপ্লয়ি করতে চাচ্ছে না, সেটা সে রিফিউজ করার অধিকার তার আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো কাজ রিফিউজ করলে তার চাকরি আর থাকে না। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক বা আইনগত দুর্বলতা। কাউকে দিয়ে কোনো রকম অনিচ্ছাকৃত মানে কাউকে দিয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করানো উচিত না বা করানো যাবে না। সেই জায়গা থেকে সে রিফিউজ করতে পারে, যেখানে তার মৃত্যু ঝুঁকি আছে সে কাজটি করবে না। তাহলে এই 3টা হচ্ছে একজন এমপ্লয়ির অধিকার, রাইটস। রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট হবে, প্র্যাকটিস বলছি আমি, পার্টিসিপেট। আর রাইট টু রিফিউজ। পার্টিসিপেট মানে ওই প্র্যাকটিসের মতো সে কাজে অংশগ্রহণ করবে, অনুশীলন করবে, ট্রেনিং করবে। এই যে এখানে প্রত্যেকটা বিষয়ের আবার এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই যে রাইট টু পার্টিসিপেট, রাইট টু পার্টিসিপেটের মধ্যে কি কি আসছে? রাইট টু পার্টিসিপেটের মধ্যে কিছু বিষয় আসছে। আস্ক কোশ্চেন, সে কোশ্চেন করতে পারবে। দেখা যাচ্ছে কোনো একটা নতুন টেকনোলজি এসেছে বা নতুন কোনো মেশিন ইনস্টল করা হচ্ছে, সে তার সুপারভাইজার বা তাদের কাছে কোশ্চেন করতে পারবে যে আসলে এটাতে কি কি সুবিধা অসুবিধা, কাজের প্রসেস, এইগুলো সে কোশ্চেন করতে পারবে। তারপরে হেল্প উইথ হেলথ অ্যান্ড সেফটি ইন্সপেকশন, সে সাহায্য করতে পারে হেলথ অ্যান্ড সেফটি ইন্সপেকশনে। দেখা যাচ্ছে বাইরে থেকে কোনো একটা টিম এসেছে হেলথ অ্যান্ড সেফটি ইন্সপেকশনের জন্য, সে সেই টিমকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে। এটা হচ্ছে তার পার্টিসিপেটের একটা রাইট। টেক পার্ট ইন ট্রেনিং, সে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে। আইডেন্টিফাই হ্যাজার্ডস অ্যান্ড পসিবল সলিউশন, সম্ভাব্য ঝুঁকি সে খুঁজে বার করা এবং সেটার সম্ভাব্য যে সমাধান সেটা সে এই কাজে সে অংশ নিতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। তাহলে এইগুলাই হচ্ছে এখানকার মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসছে অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু কথাবার্তা আসছে। এখানে একটা বিষয় আছে, ইলনেস, অসুস্থতা। অসুস্থতা এখানে 2 ধরনের আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক।
অ্যাকুইডটা কেমন? অ্যাকুইড হচ্ছে যেটা আপনি অল্পতেই সেরে ওঠে, যে অসুস্থতা অল্পতেই রিকভার হয়, অল্পতেই সেরে ওঠে, সেটা হচ্ছে অ্যাকুইড। যেমন এই যে জ্বর, ঠান্ডা লাগা, সর্দি লাগা, এগুলো হচ্ছে অ্যাকুইড। আর ক্রনিক কোনটা? ক্রনিক কোনটা? মনে করেন আপনি কাজ করতে গিয়ে আপনার শরীরে ব্যথা পেয়েছেন বা ভেঙে গেছে, সেটা ঠিক হতে আপনার 3 মাস 6 মাস সময় লাগবে, এটা হচ্ছে ক্রনিক। এই যে এখানে বলা আছে এই যে এখানে ইমিডিয়েট ইনজুরিজ আর কল্ড অ্যাকুইড। ইমিডিয়েট ইনজুরি যেটা তাৎক্ষণিকভাবে হয়েছে, অল্প সময় থাকে। আর ইলনেস দ্যাট ডেভেলপ ওভার এ লং টাইম অফ পিরিয়ড আর কল্ড ক্রনিক। যেটা হচ্ছে দীর্ঘ সময়ের ফলে হয়েছে সেটা হচ্ছে ক্রনিক। দীর্ঘ সময় কাজ করে অনেকে দেখা যাচ্ছে, অনেকে কি করে মানে তার সব সময় সে বসে কাজ করে, তো সব সময় যদি বসে কাজ করে সেখানে তার কোমরে সমস্যা হতে পারে। আবার কেউ দেখা যাচ্ছে সব সময় তার দাঁড়িয়ে কাজ করে, দাঁড়িয়ে কাজ করলে তার অনেক দেখা যাচ্ছে হাঁটু ব্যথা হতে পারে। এইগুলা হচ্ছে দীর্ঘ, এবং এই যে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা, এটা কিন্তু তার আবার 2-1 সপ্তাহে সারবে না, এটা তাকে দীর্ঘদিন ধরে ভোগাবে। এটা হচ্ছে ক্রনিক। এই অ্যাকুইড ক্রনিক থেকে অনেক সময় কোশ্চেন আসে, যে একটা এক্সাম্পল দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে যে কোনটি ক্রনিক ইলনেস বা কোনটি অ্যাকুইড ইলনেস। তারপরে এই যে এখানে আছে অ্যাক্সিডেন্ট। হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা কি? অ্যাক্সিডেন্ট, an accident is an unplanned and uncontrolled event in which that action or reaction of object অর্থাৎ অ্যাক্সিডেন্ট কি? আনপ্ল্যানেড এবং আনকন্ট্রোলড ইভেন্ট, যেটার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এবং কোনো নিয়ন্ত্রণও ছিল না, এরকম কোনো ঘটনাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। সেটা কোনো অবজেক্টের মাধ্যমে হতে পারে, কোনো ম্যাটেরিয়ালস, রেডিয়েশন, সাবস্টেন্স, যে কোনো কিছুর মাধ্যমে সেটা হতে পারে। মূল কথা হচ্ছে আনকন্ট্রোলড অ্যান্ড আনপ্ল্যানেড ইভেন্ট, এটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। এখন অ্যাক্সিডেন্ট কেন হতে পারে? অ্যাক্সিডেন্ট কেন হতে পারে? অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু, যে যে কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কার্যক্রমে অ্যাক্সিডেন্ট হতে পারে। ইকুইপমেন্টস অথবা মেশিনস এর কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। ম্যাটেরিয়ালস এর কারণে হতে পারে। আর প্রসেস বা সিস্টেম, প্রসেস বা সিস্টেম কাজের পদ্ধতি, এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্টের ফলাফল কি হয়? লুজ অফ লাইফ, জীবন ধ্বংস হয়ে যেতে পারে বা জীবন নষ্ট হয়ে যেতে পারে। তারপর প্রপার্টি অর এনভায়রনমেন্টাল ড্যামেজ, সম্পদ বা পরিবেশের ক্ষতি হতে পারে। কি অবস্থা, সবাই কি টায়ার্ড হয়ে গেছে নাকি? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জি স্যার, টায়ার্ড হয়ে যাচ্ছে। টায়ার্ড হয়ে যাচ্ছেন না? তাহলে আজকে অনেক ইনফরমেশন আমরা দেখলাম, আর সামনে না আগানোই মনে হয় আজকে ভালো হবে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি যেটা মার্ক করলাম এটা সেভ করে জি স্যার, এটা সেভ করে গ্রুপে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়। হুম
মার্ক যেখানে যেখানে করলাম সব তো চলে গেল রিলোড দিয়ে। আচ্ছা দেখি আরেকটা মনে হয় মার্কিং করা আছে, ওটা আমি দিয়ে দিব নে। তো বলেন কার কি অবস্থা?